হাতে অস্ত্র, পিঠে ব্যাগ নিয়ে ইসরায়েলি বেসামরিক নাগরিক শুরু করেছে এক ভয়ঙ্কর পদযাত্রা। উদ্দেশ্য ইসরায়েলি সেনাবাহিনীর হামলার জেরে পালানো বা মৃত্যুর কোলে ঢলে পড়া ফিলিস্তিনিদের সাজানো বাড়িঘর দখল করা। তাদেরকে সুরক্ষা দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী আর বিশ্ব নেতাদের চোখ বন্ধ করে থাকা নীতি। অধিকৃত পশ্চিম তীরে তেল, সাররা এবং জুনাইদ গ্রামের বর্তমান চিত্র ঠিক এমনই এক নির্মম বাস্তবতার সাক্ষী। শুক্রবার সকালে শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারী যখন ফিলিস্তিনি গ্রামগুলোর ভেতর দিয়ে অগ্রসর হচ্ছিল, তাদের পথ পুরোপুরি পরিষ্কার করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনিদের গাড়ি চলাচলের রাস্তা আটকে দিয়ে তাদের উপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়ে সামরিক বাহিনী যেন আগ্রাসনের লাল গালিচা বিছিয়ে দেয়। সামরিক পাহারায় থাকা এই বসতি স্থাপনকারীরা কেবল ফিলিস্তিনিদের নির্মাণাধীন বাড়ি থেকে জিনিসপত্র চুরি করেন, তারা জুনাইদ গ্রামে হাজার বছরের পুরনো একটি কবরস্থানও গড়িয়ে দিয়েছে। ৭৬ বছর বয়সী বৃদ্ধ মুস্তফা আলী আবু বকর তার স্ত্রী ও সন্তানের ভাঙা কবরের পাশে দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে। ক্ষুব্ধ এই পিতার আর্তনাদ, তার মৃত ছেলে তো কোনো ক্ষতি করেনি, তারা কেবল ফিলিস্তিনি পরিবার ও সম্প্রদায়ের মনোবল ভেঙে দিতে চায়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ছিল, অথচ রয়টার্সের ক্যামেরায় ধরা পড়েছে কিভাবে সেনাবাহিনীর চোখের সামনেই এই তাণ্ডব চলেছে এবং উল্টো স্থানীয় ফিলিস্তিনিদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়েছে। পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দাদের অবস্থাও এক করুণ মানবিক বিপর্যয়ের গল্প বলে। ইসরায়েলি সামরিক বাহিনী অপারেশন আয়রন ওয়ালের জেরে সেখানকার ২০,০০০ বাসিন্দা আজ নিজ ভূমিতেই উদ্বাস্তু। আশরাফ আল নুবানির মতো মানুষদের বারবার নিজেদের মাথা গোজার ঠাঁই বদল করতে হচ্ছে। তার মেয়ে মাদলিনের স্বামী ৩ বছর আগে ইসরায়েলি হামলায় নিহত হন, আর আজ সেই মাদলিন একা হাতে ৪ সন্তান নিয়ে একটু আশ্রয়ের খোঁজে ধুঁকছে। আশরাফের ভাষায় এটি কোনো জীবন নয়, এ যেন এক ধীর গতির মৃত্যু। এই ধ্বংসযজ্ঞ কেবল পশ্চিম তীরে সীমাবদ্ধ নেই, গাজাতেও ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার সন্ধ্যায় মধ্য গাজার নুসেইরাতে ইসরায়েলি বিমান হামলা একটি বহুতল ভবন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। রাতের আকাশ আলোকিত হয় ভয়াবহ বিস্ফোরণে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর সেখানে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২০০ মানুষ। আর ২০২৩ সালের অক্টোবর থেকে এই সংখ্যা ছাড়িয়েছে ৭৩,০০০-এ। মাঠ পর্যায়ে যখন এমন রক্তক্ষয়ী বাস্তবতা, তখন কূটনৈতিক মঞ্চে চলছে শান্তি চুক্তির আলোচনা। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো সম্প্রতি একটি ১৫ দফার রূপরেখায় সম্মত হয়েছে, যেখানে ফিলিস্তিনের একটি টেকনোক্র্যাটিক কমিটির কাছে অস্ত্র জমা দেওয়া এবং গাজার শাসনভার হস্তান্তরের কথা বলা হয়েছে। তবে হামাসের আলোচক দলের সদস্য গাজী হামাদ এই ঘটনাকে কেবল অস্ত্র সমর্পণ বলতে নারাজ। তার মতে এটি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন শুরুর শর্তের সাথে গভীরভাবে যুক্ত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে এই চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি একে মধ্যপ্রাচ্যের জন্য এক বিশাল পদক্ষেপ এবং অভাবনীয় সাফল্য হিসেবে উল্লেখ করে বলেছেন, ইসরায়েল এই চুক্তিতে খুবই খুশি এবং তারা সর্বাত্মক সহায়তা করছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই চুক্তিকে সাম্প্রতিক সময়ের একমাত্র সুখবর আখ্যা দিয়ে সতর্ক করে বলেছেন, কোনো ধরনের প্রশ্ন, সংশয় বা চুক্তি বানচালের চেষ্টা না করে সকল পক্ষের উচিত এই রোডম্যাপ মেনে চলা। তবে কূটনৈতিক অঙ্গনের এই আশাবাদ এবং চুক্তির ঘোষণার কোনো ইতিবাচক প্রতিচ্ছবি ফিলিস্তিনের মাটিতে এখনও দৃশ্যমান নয়। একদিকে যখন নেতারা শান্তির রোডম্যাপ নিয়ে কথা বলছেন এবং গাজার শাসনভার নেওয়ার জন্য এনসিএজি তাদের পূর্ণ প্রস্তুতির কথা জানাচ্ছে, তখন অন্যদিকে ইসরায়েলি একজন বেনামী কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনি গোষ্ঠীগুলো পুরোপুরি নিরস্ত্র হওয়ার আগে গাজার দখলকৃত ৬০% এলাকা থেকে ইসরায়েল তাদের সৈন্য প্রত্যাহার করবে না। ফলে চুক্তি বাস্তবায়নের এই জটিল সমীকরণের মধ্যেই পশ্চিম তীর ও গাজার সাধারণ মানুষের প্রতিদিন মোকাবেলা করতে হচ্ছে বসতি স্থাপনকারীদের প্রকাশ্য তাণ্ডব, বোমার আঘাত আর বারবার উদ্বাস্তু হওয়ার মতো নির্মম পরিস্থিতি। বিশ্ব নেতাদের ঘোষিত শান্তির বার্তার বিপরীতে দাঁড়িয়ে মুস্তফা আলী আবু বকরের মতো স্বজন হারাদের কান্না কিংবা আশরাফ আল নুবানির মতো বারবার উদ্বাস্তু হওয়া মানুষদের বেঁচে থাকা সংগ্রামী যেন নীরবে প্রমাণ করে দিচ্ছে, মাঠ পর্যায়ের ভয়াবহ আগ্রাসন আর কূটনৈতিক আলোচনার মাঝে এখনও বিস্তর ব্যবধান রয়ে গিয়েছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।